আর বিএনপি যখন ক্ষমতায় আসে তখন হাওয়া ভবন হয় সরকারের সম্পদ, জনগণের সম্পদ লুট করার জন্য। আরেকটা জিনিস হয়, সেটি এখানে উল্লেখ করতে চাই আমি অন্যভাবে, তার নাম হচ্ছে খোয়াব ভবন। সেখানে কি হয় আমি সামনে দিয়ে আর বলবো না, সেটা বাংলাদেশের সবাই জানে। এটি হচ্ছে বিএনপির দেশ। সেই বিএনপি গত এই যে এত দূর এগিয়েছে বাংলাদেশ, আজকে উন্নয়নশীল দেশ পার হয়ে আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি। আমরা যে এতগুলো প্রজেক্ট, মেগা প্রজেক্ট আমরা করছি রূপপুর সহ, এই প্রজেক্টগুলোর জন্য আমাদের যে টাকা খরচ হচ্ছে সেটা দ্রব্যমূল্যের কারণে হয়তো কিছুটা সমন্বয় করতে হয়েছে। তারও পিছনে অনেক কারণ আছে মাননীয় স্পিকার। সেই কারণটি হলো, আজকে আমরা লক্ষ্য করছি বৈশ্বিক অর্থনৈতিক টালমাটাল অবস্থা, যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং জায়নবাদী ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে আক্রমণ, এবং ফিলিস্তিনে এরই মধ্যে 37,000 মানুষকে হত্যা করেছে, যার মধ্যে প্রায় 20,000 নারী ও শিশু সেই হত্যা করেছে। এবং এইভাবে সমস্ত পৃথিবীতে একটি টালমাটাল অবস্থা। তারপরে জলবায়ু পরিবর্তন, এবং কিছুদিন আগে, কয়েক বছর আগে এই যে কোভিড-19, এখনো দুই একটা শোনা যায়। এই যে অবস্থা, এই অবস্থায় দ্রব্যমূল্য বিদেশে যেমন বেড়েছে, আমাদের এখানেও তেমনি বেড়েছে। এই বাড়ার কারণেই কিন্তু আমাদেরকে কখনো কখনো এই সম্পূরক বাজেট বা সমন্বয় করতে হচ্ছে বাজেটের। মাননীয় স্পিকার, যারা এইসব কথা বলেন তারা মনে হয় যেন এইসব বুদ্ধিজীবীরা আমাদের ওবায়দুল কাদেরের ভাষায়, যে এরা বোধহয় বিএনপির ভাষায় কথা বলতেছে। আমরা দেখলাম কালকে সিরাজুল আলম খান, আমাদের শ্রদ্ধেয় নেতা, ছাত্রলীগের শীর্ষ 4 নেতা বা বিএলএফ এর শীর্ষ 4 নেতার অন্যতম, আমাদের শ্রদ্ধেয় নেতার স্মরণ সভায় বক্তৃতা দিচ্ছেন কে? রাজাকার নন্দন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রাজাকার সোখা মেয়ার ছেলে মির্জা ফজলুল ইসলাম আলমগীর। তো এগুলি শুনে আমাদের কখনো কখনো খুব কষ্ট হয়, কিন্তু এটা বাস্তবতা মেনে নিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। মাননীয় স্পিকার, এইসব কারণে বিএনপি আজ ইতিহাস থেকে নিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে দাঁড়িয়েছে। তারা যেমন রাজাকারদের শেল্টার দিয়েছে, আবার একইভাবে নিজেরা কখনো সিদ্ধান্ত নিতে পারে না। তাদের সিদ্ধান্ত আসে লন্ডন থেকে, বাইরে থেকে আসে, এবং তাও কি অপরিপক্ক, অশিক্ষিত একজনের কাছ থেকে তাদের সিদ্ধান্ত আসে, যে কারণে তাদের কোনো সিদ্ধান্তই সফল হয় না। না হওয়ার কারণে তারা আজ পাগলের মতো প্রলাপ বকে, যা খুশি তাই কথা বলে। একটা সময় ছিল যখন মানুষ এই বাজেট দিলে বিরোধী দল বলতো কি, মানুষ মারার বাজেট, গরিব মারার বাজেট, এই কথাটি বলা হতো। আজকে আর সেই কথাটি বলার কোনো সুযোগ নেই, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, স্বাধীনতার নেতৃত্ব দানকারী সরকার, আওয়ামী লীগ সরকার, গ্রামকে শহরের পর্যায়ে নিয়ে এসেছে। আজকে নেত্রী নিজেই বলেছেন গ্রাম হবে শহর। সেই গ্রামে যে অবকাঠামো উন্নয়ন হয়েছে, তার তুলনা আমি বলবো বহু দেশেই নেই তার তুলনা। তবে একটা জিনিস, সেটি হচ্ছে মানুষ আর এখন হাঁটে না, ঘর থেকে বেরিয়ে রিক্সায় উঠে অথবা মোটরসাইকেল নিয়ে বেরোয়, অথবা ইজি বাইক বলে একটা যন্ত্র বেরিয়েছে, সেই ইজি বাইকে উঠে মানুষ চলতেছে। এবং বাংলাদেশের কোনো মানুষ খালি পায়ে হাঁটেন না। এবং বাচ্চাদের স্কুল কলেজে, প্রত্যেকটা স্কুলে ইউনিফর্ম আছে এবং জুতা আছে প্রত্যেকের পায়ে, এবং মিড ডে মিলও সেখানে সরবরাহ করা হচ্ছে। শুধু একটা জিনিস যেটি মানে গ্রামে একটুখানি অভাব আছে, সেটি হচ্ছে বিদ্যুৎ। শহরে কিন্তু
বিদ্যুতের লোডশেডিং খুব কম হয়। নেত্রী যেটা বলেছেন গ্রাম হবে শহর, সেই শহর হয়ে গেছে শুধু একটা জায়গায়, সেই বিদ্যুতের জায়গাটা একটু একটু বিপদগ্রস্ত। আজকে অনেক বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা থাকে না, এবং আমি যখন বিদ্যুৎ বিভাগের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলেছি, সরি, তারা আমাকে বলেছেন যে স্যার আসলে আমরা যা বিদ্যুৎ পাই সেটাই আমরা দিতে পারি, এর বাইরে আমরা কোত্থেকে দেব।